ইরানের সাথে আমেরিকা আর ইসরায়েলের যে দীর্ঘদিনের শত্রুতা সেটা আমরা সবাই কম বেশি জানি। আর এই শত্রুতা কিন্তু দীর্ঘ প্রায় 5 দশক ধরে হয়ে আসছে। তো এই যে রিসেন্ট স্ট্রাইক হলো ইরানের ওপরে ইসরায়েল আর আমেরিকা কর্তৃক, সেই স্ট্রাইকটার কারণ কি, আর এই যে ইরান যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইছে, যেটা আমেরিকার অত্যন্ত মাথা ব্যথার কারণ, পাশাপাশি ইসরায়েলের মাথা ব্যথার কারণ। মানে তোমরা নিজেরা পরমাণু শক্তিধর দেশ হতে পারো, কিন্তু অন্য কেউ, যেমন ভারত যখন পরমাণু কার্যক্রম করতেছিল অটল বিহারী বাজপেয়ী, Today at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. ওনার আমলে সেই সময়ও কিন্তু আমেরিকা স্যাংশন চাপিয়েছিল ভারতের উপর। India conducted a series of nuclear explosive tests and challenges the firm international consensus to stop all nuclear testing. So again, I ask India to halt its nuclear weapons program. আর আমরা ইতিহাস ঘাটলে দেখতে পারি ভারতের বহু বিজ্ঞানী যারা কিন্তু এই অ্যাটমিক রিসার্চের সঙ্গে জড়িত ছিলেন, তাদের কিন্তু বিমান ক্র্যাশের সঙ্গে তারা মানে একটা আনএক্সপেক্টেড, মানে কোনো যার কোনো মানে কেউ এক্সপেক্টই করে না, আনএক্সপেক্টেড বিমান দুর্ঘটনায় কিন্তু তারা প্রত্যেকে প্রাণ হারান। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী, তিনিও কিন্তু ভারতের বাইরে মাটিতে মারা যান। তিনি কিন্তু পরমাণু রিসার্চ কার্যক্রমের সঙ্গে মানে জড়িত ছিল, আর তার ইচ্ছা ছিল যে পাকিস্তান যেন কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ না হয়, তার জন্য যদি পাকিস্তানে হামলা চালানো যায় সেই পরিপ্রেক্ষিতেও ছিল। কিন্তু এইটা জাস্টিফাইড, তার কারণ হচ্ছে পাকিস্তান অলরেডি টেরোরিস্ট নার্চার করে, টেরোরিস্টকে লালন পালন করে, আর সেই টেরোরিস্ট কিন্তু ভারতের বুকে বহুবার আঘাত করেছে। সেটা আমরা পার্লামেন্ট অ্যাটাক বলি, তারপরে হচ্ছে মুম্বাই যেটা 26/11 অ্যাটাক, আরও বহু অ্যাটাক আমরা দেখেছি, পুলওয়ামা অ্যাটাক, তারপর আরও রিসেন্ট সবাই আমরা কম বেশি জানি। তো সেই পাকিস্তানের হাত থেকে ওই পরমাণু যদি আগামী দিনে এই জঙ্গি সংগঠনের হাতে চলে যায়, তা সেটা কিন্তু ভারতের পক্ষে একটা ডেভাস্টেটিং হয়ে যাবে। যেই কারণে কিন্তু তৎকালীন যে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তিনি চেয়েছিলেন পাকিস্তান যেন কোনোভাবেই একটা পরমাণু শক্তিধর দেশ না হয়ে যায়। তো ভারতের পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ না করার পেছনে, মানে আটকানোর পেছনের মোটিভটা কিন্তু ক্লিয়ার ছিল। আর আজকে আমেরিকা আর ইসরায়েল, বিশেষ করে আমি আমেরিকার কথা বলবো, ইসরায়েলের কথা বলবো না, কারণ ইসরায়েলের ওপর মানে হামলা হয়েছিল হামাস কর্তৃক। সেই হামাস কিন্তু ইসরায়েলের যারা নিরীহ সাধারণ মানুষ, মানে ছেলে মেয়ে, তারপরে তোমার অত্যন্ত বাচ্চা, কাউকেও ছাড়েনি, অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, বহু মানুষকে অপহরণ করা হয়েছিল এই হামাস কর্তৃক। হামাস যে জঙ্গি সংগঠন, তাকে কিন্তু মদত দেয় হচ্ছে কিন্তু এই প্যালেস্তাইন, আর এই প্যালেস্তাইনকে পরোক্ষভাবে মদত দেয় কিন্তু ইরান, আর যেটা কিন্তু ইরানের সবথেকে বড় ভুল। আর এই কারণেই কিন্তু ইসরায়েল কিন্তু ইরানকে কোনো মতেই পরমাণু শক্তিধর দেশ হিসাবে কিন্তু আগামী দিনে, মানে ইরান যেন কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ না হয়ে যায়, সেই জন্য কিন্তু ইসরায়েল সর্বশক্তিতে লড়ছে, যেটা কিন্তু মানে ইসরায়েলের পক্ষে জাস্টিফাইড যে হ্যাঁ তোমার লড়ার কারণটা যুক্তিযুক্ত। কিন্তু আমেরিকা হচ্ছে কিন্তু পরমাণু শক্তিধর দেশ অলরেডি, আমেরিকার কাছে ইরান কিছুই না। আমেরিকার কিন্তু ডিফেন্স বাজেট প্রায় 900 বিলিয়নের কাছাকাছি, যেখানে কিন্তু ইরানের যে ডিফেন্স বাজেট সেটা হচ্ছে 9.3 বিলিয়নের কাছাকাছি। মানে ইরানের 100 গুণ মিলিটারি বাজেট হচ্ছে কিন্তু আমেরিকা কিন্তু আজকে একটা অর্থনৈতিক সুপার পাওয়ার, মিলিটারি সুপার পাওয়ার, তার কাছে ইরান কিছুই না। কিন্তু তুমি ইরানের যেটা অভ্যন্তরীণ বিষয়, সে পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে গড়ে তুলবে কি তুলবে না সেটা নিয়ে তুমি নাক গলাচ্ছ, অথচ নিজের 6000-এর উপরে পরমাণু বানিয়ে বসে আছো, নিজে বোর্ড অফ পিস গঠন করে বসে আছো, যে আগামী দিনে কোনো সারা পৃথিবীর কোথাও যদি কনফ্লিক্ট হয়, সেটা যুদ্ধ না করে কিভাবে শান্তির মাধ্যমে সেটাকে সমাধান করা যায়। আজকে যখন ইরানের সঙ্গে ডিসকাশন চলছিল, ভালো করে পয়েন্টে নোটেট করবে, ইরানের সঙ্গে যখন আমেরিকার ডিসকাশন চলছিল, মানে মধ্যস্থতা চলছিল এই নিউক্লিয়ার ডিল নিয়ে, সেই ডিসকাশন চলাকালীনই কিন্তু ক্ষমতার পাওয়ারে আর মাসেলস পাওয়ার দেখে কিন্তু আমেরিকা ইরানকে কিন্তু অ্যাটাক করে, যেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। আর ভারত মহাসাগরে কিন্তু একটা গেস্ট, যেটা শিপ বলা যেতে পারে, ভারতের সঙ্গে যে যুদ্ধের মহড়া, সেই মহড়ার জন্য এসেছিল কিন্তু ইরানের তরফ থেকে আইএনএস দেনা বলে যে শিপটি, যুদ্ধ জাহাজটি, সেটা অতটা কিন্তু আর্মস দিয়ে ইকুইপমেন্ট ছিল না। সেই জাহাজটাকেও কিন্তু আজকে ভারত মহাসাগরের বুকে কিন্তু মানে উইদাউট এনি প্রভোকেশন, মানে কোনো রকম প্রভোকেশন ছাড়াই কিন্তু আজকে আমেরিকান যে নৌসেনা, অত্যন্ত মানে কি বলবো, কাপুরুষের মতো কিন্তু তাকে কিন্তু আজকে সিঙ্ক করে দিল, ভারত মহাসাগরের বুকে ডুবিয়ে দিল।
তো এটা একটা মানে কাপুরুষের মতো আচরণ। তুমি এত বড় একটা শক্তিধর দেশ, তুমি আর একটা ইরানকে তুমি একটা ইন্টারন্যাশনাল মানে জলসীমা যে যার মানে অস্ত্রশস্ত্র সেভাবে সজ্জিত নয়, তুমি আজকে তাকে একটা ভারতের জলসীমার মধ্যে ঢুকে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করেও কিন্তু তুমি কাজটা করলে। আর ভারতের গভর্নমেন্টের উচিত ছিল সেই জাহাজটাকে কিন্তু প্রোটেকশন দেওয়া, যেটা ভারতের সাধারণ মানুষের আওয়াজ। যে আজকে ইরান কিন্তু আমাদের, আমি জানি, আমরা সবাই জানি ইরানের সঙ্গে কিন্তু ভুল হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আজকে আমরা সাপোর্ট করতে বাধ্য হচ্ছি আমেরিকা ইসরায়েলকে। তার কারণ হচ্ছে, দেখো, অনেক ডিপ্লোম্যাটিক কারণ কিন্তু রয়েছে এর পিছনে, তোমরা অলরেডি কম বেশি জানো। কিন্তু ইরান কিন্তু ভারতের অনেক সহযোগিতা করেছিল। যেই সময় স্যাংশন চাপানো হয়েছিল সেই সময় কিন্তু এই ভারতকেই কিন্তু ইরান টাকার বিনিময়ে, মানে ডলার্সের বিনিময়ে নয়, টাকার বিনিময়ে তেল দিতে রাজি হয়েছিল। তারপরে ভারতের যে চাবাহার পোর্ট সেটা কিন্তু ইরানেই গড়ে উঠেছিল। এই চাবাহার পোর্টটা কিন্তু মানে পাকিস্তানকে বাইপাস করে, মানে পাকিস্তানের যে স্থলভাগ করিডর দিয়ে আফগানিস্তানে মাল যেত সেটাকে বাইপাস করে তোমার ওই ইউরোপের সাইড বলো বা মধ্য এশিয়ার সাইড বলো, সেই সাইডগুলোতে কিন্তু মাল পৌঁছানোর জন্য কিন্তু ওই চাবাহার পোর্টের ভ্যালু ছিল। একসময় আমেরিকা স্যাংশন চাপিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টই, সেই সময় কিন্তু ভারত স্ট্যান্ড নিয়েছিল যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের সাপেক্ষে দেখতে গেলে বা ইকোনমিক ইন্টারেস্টের সাপেক্ষে দেখতে গেলে কিন্তু আমাদের চাবাহারটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, তাই চাবাহার পোর্টটাকে কিন্তু আমরা কন্টিনিউ করবোই, ওখানে কাজ কন্টিনিউ করবোই, তাহলে তোমরা স্যাংশন করো আর যাই করো। তো ইরান কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছিল, কিন্তু ভারত অন্তত ফুললি 100% সাপোর্ট না করতে পারো, অন্তত নিউট্রাল স্ট্যান্ড নিয়ে কিংবা একটা ডিপ্লোম্যাটিক্যালি সাপোর্ট অন্তত ইরানকে করা উচিত, যেহেতু ইরান ভারতের পাশে একসময় কিন্তু দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতেও কিন্তু ইরান কিন্তু ভারতের পাশে ছিল পাকিস্তানের বিরুদ্ধে, এটাও কিন্তু বুঝতে হবে। তো ইরানের কিন্তু অবদান আছে। তো এবারে একটা আসি, এই যে অ্যাটাকটা হলো ইউএসের তরফ থেকে ইরানের উপরে, এই অ্যাটাকটা কতটা আত্মঘাতী সেটা তো আমরা টিভিতে অলরেডি দেখছি, তোমরা সবাই দেখছো। ইরানের যে মিসাইল প্রোগ্রাম সেটা কিন্তু 1980 কাছাকাছি শুরু হয়েছিল। তো আজকে কিন্তু কয়েকটা শহর আছে ইরানের মাটির নিচে, মানে যেখানটা সরাসরি কোনো মানে ব্যাংকার যে ব্লাস্টার বোমগুলো সেগুলো দিয়েও ডিস্ট্রয় করা সম্ভব না, মানে এতটাই গভীরে রয়েছে। আর টোটালি সেটা কিন্তু মানে এই ডিফেন্স মেকানিজমও সেখানে মজুদ আছে, মানে তুমি চাইলেই ওটা ডিস্ট্রয় করতে পারবে না, অতটাও ইজি নয়। তো ইরান একটা বহুত বড় কিন্তু মিসাইল সিটি রয়েছে ইরানের, একটা নয় 4-5টা সিটি রয়েছে, সেটা কিন্তু কয়েকশো কিলোমিটার জায়গা জুড়েও রয়েছে। আমার যেটা বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই যে আমেরিকা, তুমি নিজে আজকে এত বড় সুপার পাওয়ার কান্ট্রি হয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমার এত পরমাণু নিজে বানিয়ে বসে আছো, 6000 উপরে পরমাণু বানিয়ে বসে আছো। আর রাশিয়া যখন আজকে অ্যাটাক করলো ইউক্রেনকে, নিজের দেশের প্রতি যে থ্রেট আগামী দিনে ন্যাটো কর্তৃক আসতে পারে সেইটা রক্ষার সাপেক্ষে, তো সেইটাকে তুমি মানে ভুল বলে প্রমাণিত করে তার বিভিন্ন স্যাংশন চাপিয়েছো রাশিয়ার বিরুদ্ধে। তারপরে তোমার ইউক্রেনকে অস্ত্র সাহায্য দিয়েছে, গোটা ন্যাটোর যে 32টা দেশ আছে সেই 32টা দেশ মিলে আজকে রাশিয়াকে ডোবাতে চেয়েছো। আজকে তুমি নিজে তোমার অর্থনৈতিক পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার রয়েছে বলে তুমি আজকে মাসেলস পাওয়ার শো করে কিন্তু ইরানকে দাবাতে চাইছো, ঠিক যেমনভাবে তুমি বহু বছর পূর্বে যখন অটল বিহারী বাজপেয়ীর আমল ছিল সেই সময় কিন্তু ভারতকেও এইভাবে তুমি দাবাতে চেয়েছো। তো অটল বিহারী বাজপেয়ী সেই সময় কিন্তু কোনো রকম দাবাবে আসেনি, আর ভারত অত্যন্ত পাওয়ারফুল দেশ বলে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের মঞ্চে। কিন্তু ইরানের সেই ক্ষমতাটা হয়তো ততটা নেই, যেই কারণে কিন্তু আজকে ইরানের উপর এত পরিমাণে অ্যাটাক বা তোমার কি বলবো দাবাব বা স্যাংশন চাপানো হয়েছে। আর আজকে ভেনেজুয়েলার সাথে কি করলো আমেরিকা, আর আজকে ইরানের লিডার কে হবে না হবে সেটা নিয়ে আমেরিকা ডিসাইড করছে। ইরান কি ডিসাইড করতে গেছে তোমার দেশের অভ্যন্তরীণ বিষয়? ইরানের যেটা ইরানের মেন ফল্ট হচ্ছে তুমি আজকে হিজবুল্লাহ, হামাস এদের মতো জঙ্গি যারা রয়েছে তাদেরকে তোমরা সমর্থন করছো, ইরানের যারা আর কি লিডার। তো এইটা হচ্ছে তোমাদের পক্ষে ডেভাস্টেটিং। তার কারণ হচ্ছে আজকে ইসরায়েলের নিরীহ যে মানুষগুলোকে হত্যা করা হলো তারা কি অপরাধ করেছিল, আর আজকে সেই মানুষগুলোকে যারা হত্যা করলো সেই হামাসকে তুমি মদত দিচ্ছ, তাহলে সেটা তো তুমি পরোক্ষভাবে তোমরাও অপরাধী। আর যদি এই টুকরোটাকে সাইড করা হয় তাহলে কিন্তু ইরান নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তোলায় কোনো অপরাধ নেই। কিন্তু আজকে মানব জাতিকে তুমি হত্যা করতে চাইছো থ্রু বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত দিয়ে, তো এইটা তো সব থেকে বড় অপরাধ। আর যেই অপরাধের কারণেই কিন্তু ইসরায়েল আজকে তোমার বুকে আঘাত করেছে।
আর আগামী দিনেও হয়তো করবে বা কন্টিনিউ রাখবে। আর এই কারণের জন্যই এই যে জঙ্গি সংগঠনকে মদদ দেওয়া আর ইসরায়েলের সঙ্গে যে নৃশংসতা ঘটনা ঘটিয়েছে হামাস, সেই হামাসকে মদদ দেওয়া ইরানের কিন্তু আজকে কাল হয়ে দাঁড়ালো। যেই কারণে কিন্তু ইসরায়েল আর আমেরিকা কেউই চাইছে না যে ইরানের কোনো লিডার সে যদি পরমাণু কার্যক্রম করে তাকে টার্গেট করা হবে। তো এই জন্যই আমেরিকা আর ইসরায়েল চাইছে যে ইরানের অভ্যন্তরীণ যে লিডারটা হবে সেটা আমেরিকা আর ইসরায়েলের মনোনীত লিডার হবে, যাতে করে সে আগামী দিনে এই যে পরমাণু কার্যক্রম সেটা যেন চালিয়ে না যায়। যদি চালিয়ে যায় সেও কিন্তু টার্গেটের শিকার হবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে